প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অভিজিৎ দেবনাথ, প্রভাষক রসায়ন বিজ্ঞান কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসটি 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য। তোমরা হয়তো জানো যে আমাদের 2 পার্টির সিলেবাসটাই সম্পূর্ণ হয়েছে। এখন আমরা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব, বিভিন্ন সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তা আজকে আমি কিছু প্রশ্নের সমস্যা এবং সৃজনশীল নিয়ে আলোচনা করব জৈব রসায়ন নিয়ে। তোমাদের যদি কোনো টপিকে, কোনো প্রশ্নে বা কোনো অংশের সৃজনশীল জানতে প্রয়োজন থাকে তাহলে অবশ্যই ক্লাসে কমেন্টস করবে। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। এখন আমাদের ক্লাসগুলি হবে বিভিন্ন প্রশ্নের সমস্যা সমাধান এবং সৃজনশীল আলোচনা। তো চলো আজকে আমরা জৈব রসায়নের একটি সৃজনশীল সমস্যা সমাধান করি। আমরা একটা বোর্ডে উদ্দীপকে সৃজনশীল একটা উদ্দীপক রেখেছি, একটা সাধারণ উদ্দীপক। এখান থেকে কয়েকটি প্রশ্ন সমস্যা সমাধান করব। আমি কিন্তু প্রশ্নগুলো ওই গ ঘ এই ভিত্তিক করব না, একটা উদ্দীপক থেকে যে কয়টি সমস্যা সমাধান করা যায় আমরা চেষ্টা করব সেই কয়টি করতে। এর জন্য আমি ক খ গ ঘ মার্ক করতেছি না, আমি 1 2 3 দিয়ে মার্ক করতেছি। তবে তারপরেও আমরা একটা সাধারণ প্রশ্ন জেনে নিই। যদি আমরা 1 নম্বরে বলি বলয় সক্রিয়কারী বা বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ কি? বলয় সক্রিয়কারী বা বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ কি তোমরা হয়তো জানো, তারপর আমি একটু বলে দিই। যে সকল প্রতিস্থাপক গ্রুপ বেনজিন চক্রে বা বেনজিন বলয়ে ইলেকট্রন প্রদান করে চক্রের ইলেকট্রন ঘনত্বকে বৃদ্ধি করে। যে সকল প্রতিস্থাপক গ্রুপ বেনজিন বলয়ে বা বেনজিন চক্রে ইলেকট্রন প্রদান করে চক্রের ইলেকট্রন ঘনত্বকে বৃদ্ধি করে তাদেরকে বলয় সক্রিয়কারী গ্রুপ বলে। যেমন মিথাইল মূলক, OH মূলক, NH2 মূলক ইত্যাদি হচ্ছে বলয় সক্রিয়কারী গ্রুপ। তো তোমাকে আমি একটু তথ্য দিয়ে রাখি। বলয় সক্রিয়কারী গ্রুপ চেনার একটা উপায় আছে। সেগুলো হলো যে প্রতিস্থাপক গ্রুপগুলো বা যে গ্রুপগুলো তুমি নিছ, দেখবা সেগুলোর গাঠনিক সংকেত আঁকলে তাদের মধ্যে শুধুমাত্র সিগমা বন্ধন অর্থাৎ একক বন্ধন বিদ্যমান থাকে। একটু লক্ষ্য করে দেখো। দেখো, এগুলো আমি যদি একটা বেনজিন চক্রের সাথে যুক্ত করি, একটু লক্ষ্য করে দেখবা। মিথাইল মূলকটি লক্ষ্য করো, এখানে শুধুমাত্র একক বন্ধন বা সিগমা বন্ধন বিদ্যমান আছে। এরা সাধারণত বলয় সক্রিয়কারী গ্রুপই হয়, কারণ এরা বেনজিন চক্রে ইলেকট্রন প্রদান করে চক্রের ইলেকট্রন ঘনত্বকে বৃদ্ধি করে। এটাও তুমি একটু লক্ষ্য করো। OH মূলক, এও দেখো শুধুমাত্র একক বন্ধন বা সিগমা বন্ধন বিদ্যমান রয়েছে। এরাও বেনজিন চক্রে ইলেকট্রন প্রদান করে চক্রের ইলেকট্রন ঘনত্বকে বৃদ্ধি করে। এটাও একটা বলয় সক্রিয়কারী গ্রুপ। এমিনো মূলকটা লক্ষ্য করো, শুধুমাত্র একক বন্ধন বা সিগমা বন্ধন বিদ্যমান রয়েছে। এটাও বেনজিন চক্রে ইলেকট্রন প্রদান করে চক্রের ইলেকট্রন ঘনত্বকে বৃদ্ধি করে। এই কারণে এরা সকলেই বলয় সক্রিয়কারী গ্রুপ। তুমি আরেকটা বিষয় খেয়াল রাখবা যে বলয় সক্রিয়কারী গ্রুপগুলো সর্বদাই অর্থপ্যারা নির্দেশক হয়। বলয় সক্রিয়কারী গ্রুপগুলো সর্বদাই অর্থপ্যারা নির্দেশক হয়। আচ্ছা, তাহলে আমরা বলয় সক্রিয়কারী গ্রুপটা চিনলাম। যে সকল প্রতিস্থাপক গ্রুপ বেনজিন বলয়ে উপস্থিত থেকে বেনজিন চক্রে ইলেকট্রন বা বেনজিন বলয়ে ইলেকট্রন প্রদান করে চক্রের ইলেকট্রন ঘনত্বকে বৃদ্ধি করে তাদেরকে বলয় সক্রিয়কারী গ্রুপ বলে।
তা আমরা যদি বলয়ের সক্রিয়কারী গ্রুপ পারি তো অবশ্যই আমরা বলয়ের নিষ্ক্রিয়কারী গ্রুপটাও পারবো। উল্টা কথা বলবো, যে সকল প্রতিস্থাপক গ্রুপ বেনজিন চক্র হতে ইলেকট্রন বাহিরের দিকে টেনে নেয়, এতে চক্রের বা বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, তাদেরকে বলয়ের নিষ্ক্রিয়কারী গ্রুপ বলা হয়। যে সকল প্রতিস্থাপক গ্রুপ বেনজিন বলয়ে উপস্থিত থেকে বেনজিন চক্র হতে বা বলয় হতে ইলেকট্রনকে বাহিরের দিকে টেনে নেয়, এতে চক্রের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, তাদেরকে বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ বলা হয়। যেমন নাইট্রোমূলক, কার্বক্সিলিক অ্যাসিড মূলক, সালফোনিক অ্যাসিড মূলক ইত্যাদি হচ্ছে বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। তো লক্ষ্য করে দেখবা যে বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপগুলোর গাঠনিক সংকেতে পাই বন্ধন যুক্ত থাকে। দেখো এই যে পাই বন্ধন আছে। বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপগুলোর গাঠনিক সংকেতে পাই বন্ধন যুক্ত থাকে। লক্ষ্য করে দেখবা এরা সাধারণত বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ হয়। আর বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপগুলো সর্বদাই মেটা নির্দেশক হয়। যাই হোক, আমরা বলয় সক্রিয়কারী বা বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ সম্পর্কে জানলাম। এটা একটু মুছে দিলাম। তা আমরা একটু এখানে আরেকটা সূত্র জানবো, 2 মার্কের জন্য একটা কোশ্চেন হতে পারে। মার্কনিকোভের নিয়মটি বা সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। মার্কনিকোভের নিয়মটি বিবৃত ও ব্যাখ্যা করো। মার্কনিকোভের নিয়মটি হচ্ছে একটি অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন বিশিষ্ট অসম্পৃক্ত কার্বনে যুক্ত হবে। আমি আবার বলতেছি, একটি অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বনে যুক্ত হবে। এই যে কথাটা বললাম, কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বনে যুক্ত হবে, তুমি কথাটা এইভাবে বলতে পারো, সাধারণত দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেখানে যুক্ত হবে। এই নীতিটিকে আরো অন্যভাবে উপস্থাপন করা যায়, তো আমরা সাধারণত এইভাবেই কথাটা বলার চেষ্টা করব। একটি অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ, তুমি ইচ্ছা করলে ধনাত্মক অংশ দিয়েও বলতে পারবা, বিকারক অণুর ঋণাত্মক অংশ সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বনে যুক্ত হবে। একটু লক্ষ্য করো, তো মার্কনিকোভের নিয়মটা ব্যাখ্যা করতে গেলে আমার একটি দরকার অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে দেখো, আমি একটা অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে নিলাম। একটা সিম্পল উদাহরণ, প্রোপ 1N। কি যৌগটা নিলাম? প্রোপ 1N। আচ্ছা, এর সাথে আমি একটি অপ্রতিসম বিকারককে দিব। অপ্রতিসম বিকারক হিসেবে আমি এখানে হাইড্রোজেন ব্রোমাইডকে দিব। তো এক্ষেত্রে যেহেতু এটা অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সেই অর্থে এখানে অপ্রতিসম বিকারক যোগ করলে সর্বদাই দুটি উৎপাদ পাওয়া যাবে। লক্ষ্য করো, আমি যদি এই দ্বিবন্ধনযুক্ত দুটি কার্বন আছে, যদি আমি এই কার্বনে হাইড্রোজেনটাকে যুক্ত করি CH3CH, তাহলে প্রান্তীয় কার্বনে ব্রোমিন যুক্ত হবে। আবার যদি আমি প্রান্তীয় কার্বনে হাইড্রোজেনকে যুক্ত করি তাহলে মাঝখানের কার্বনে আমার কি হবে? ব্রোমিন যুক্ত হবে। বিক্রিয়াটা মূলত কিন্তু কোথায় ঘটবে? বিক্রিয়াটা মূলত ঘটবে
এই দ্বিবন্ধনযুক্ত দুটি কার্বনে, অন্য কোথাও ঘটবে না। কারণ অ্যালকিন তোমরা জানো সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে, তো অ্যালকিনে দ্বিবন্ধনযুক্ত দুইটা কার্বনে ইলেকট্রোফাইল রূপে একটা কি H+ আয়ন যুক্ত হবে এবং নিউক্লিওফাইল রূপে একটা ব্রোমাইড আয়ন যুক্ত হবে। তো আমি প্রথমে মাঝখানের কার্বনে ইলেকট্রোফাইল মানে H+ আয়নকে যুক্ত করছি, প্রান্তীয় কার্বনে নিউক্লিওফাইলকে যুক্ত করছি। আরেকবার প্রান্তীয় কার্বনে আমি কি করছি, প্রান্তীয় কার্বনে আমি ইলেকট্রোফাইলকে যুক্ত করছি, H+ আয়নকে, মাঝখানের কার্বনে ব্রোমিনকে যুক্ত করছি, অর্থাৎ দুইটি উৎপাদ পাওয়া যাবে। এই উৎপাদটার নাম হচ্ছে 1-ব্রোমো-প্রোপেন, আর এই উৎপাদটার নাম হচ্ছে 2-ব্রোমো-প্রোপেন। এখন প্রশ্ন হচ্ছে যে দুটি উৎপাদের মধ্যে কোনটি প্রধান উৎপাদ হবে, কোনটি গৌণ উৎপাদ হবে। তা সূত্রটা ছিল এরকম, এই দেখো, এটা একটা অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এর সাথে একটা অপ্রতিসম বিকারক, এর কি বিক্রিয়া করতেছ, সংযোজন বিক্রিয়া করতেছ। তো বিকারক কোনো ঋণাত্মক অংশ কে, ব্রোমাইড আয়ন, বিকারক কোনো ঋণাত্মক অংশ কে, ব্রোমাইড আয়ন। সাধারণত দ্বিবন্ধনযুক্ত, দেখো দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন কম আছে, এই যে দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন কম আছে, এই কার্বনে হাইড্রোজেন কম আছে, তাহলে এই কার্বনে ব্রোমিনটা যুক্ত হবে এবং প্রান্তীয় কার্বনে হাইড্রোজেনটা যুক্ত হবে। এটা দ্বারা যে উৎপাদটা পাওয়া গেছে সেটাই প্রধান উৎপাদ হবে। দেখো তাহলে এই উৎপাদটা হচ্ছে প্রধান উৎপাদ আর এটা হচ্ছে গৌণ উৎপাদ। তুমি এটাকে আরেকভাবে তুমি মনে রাখতে পারো, সেটা আমরা সাধারণত বলে থাকি তেলে মাথায় তেল দেওয়া। অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেনটা বেশি আছে, দেখো প্রান্তীয় কার্বনে হাইড্রোজেন বেশি আছে, সেখানে হাইড্রোজেনকে যুক্ত করো, এই যে হাইড্রোজেনকে যুক্ত করো, এই যে এটাই। এবং মাঝখানের কার্বনে যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে ঋণাত্মক অংশ যুক্ত করো। দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেনকে যুক্ত করো। এই দেখো প্রান্তীয় কার্বনে হাইড্রোজেন বেশি আছে, তুমি প্রান্তীয় কার্বনে হাইড্রোজেনকে যুক্ত করবা। এটা হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া। তা আশা করি আমরা মার্টনিকবের সূত্রটি বুঝতে পারছি। তা মার্টনিকবের সূত্রটি হচ্ছে অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায় বিকারক কোনো ঋণাত্মক অংশ সাধারণত দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেখানে যুক্ত হবে, এবং এটা দ্বারা যে উৎপাদটা পাওয়া যাবে সেটাই হচ্ছে প্রধান উৎপাদ। বাস, আমরা একটু ক খর জন্য দু একটা কোশ্চেন এখানে জেনে নিলাম। এখন ওই উদ্দীপক থেকে আমরা দু একটি সৃজনশীল প্রশ্ন করার সমাধান করার চেষ্টা করব। তবে আগেই বলছি কোনো গ বা ঘ মার্কের কোশ্চেন করব না, আমার যতগুলো উদ্দীপক সলভ করা যায় আমি ততগুলো করব। তা দেখো এখান থেকে আমি যে একটা প্রশ্ন চাই যে উদ্দীপকের X যৌগ হতে উদ্দীপকের X যৌগে তিনটি দ্বিবন্ধন আছে। উদ্দীপকের X যৌগে তিনটি দ্বিবন্ধন আছে, তা তুমি কিভাবে প্রমাণ করবে? উদ্দীপকের X যৌগে তিনটি দ্বিবন্ধন আছে, তা তুমি কিভাবে প্রমাণ করবে? প্রশ্নটা একটু মনে রাখবে, আমি প্রশ্নটা মুছে দিব। উদ্দীপকের X যৌগে তিনটি দ্বিবন্ধন আছে, তা তুমি কিভাবে প্রমাণ করবে? প্রশ্নটা মনে রাখবা। আমি একটু প্রশ্নটা মুছে দিতেছি, কারণ জায়গার অভাব বোর্ডের ভিতরে, সেক্ষেত্রে প্রশ্নটা রাখলে আমি সমস্ত প্রশ্নটা লিখতে পারবো না। তা আমি যদি উদ্দীপকটা সলভ করি, তো উদ্দীপকটা সলভ করলে দেখো এটা হচ্ছে ফেনল, ফেনলকে তুমি যদি জিঙ্ক গুঁড়া সহ উত্তপ্ত করো তাহলে তুমি কি পাবা? বেনজিন পাবা, আর পাবা জিঙ্ক অক্সাইড। তাহলে উদ্দীপকের X যৌগটি হচ্ছে বেনজিন। উদ্দীপকের X যৌগটি কি? উদ্দীপকের X যৌগটি হচ্ছে বেনজিন। এখন আমার প্রশ্ন ছিল তাহলে আমার প্রশ্নটি ছিল এইটা যে উদ্দীপকের X যৌগে তিনটি দ্বিবন্ধন আছে, তা তুমি কিভাবে প্রমাণ করবে? দেখো উদ্দীপকের X যৌগটা হচ্ছে বেনজিন, বেনজিন অণুতে তিনটি দ্বিবন্ধন আছে, তা অনেকগুলো বিক্রিয়া দ্বারাই প্রমাণ করা যায়। যেমন বেনজিনে হ্যালোজেন সংযোজন দ্বারা করা যায়, বেনজিনে হাইড্রোজেন সংযোজন দ্বারা করা যায়,
বেনজিনের ওজন সংযোজন দ্বারাও করা যায়। তা আমি পারফেক্ট মনে করি যে বেনজিনের ওজন সংযোজন বিক্রিয়া দ্বারাই 3টি দ্বিবন্ধন আছে, তা তুমি পারফেক্টলি প্রমাণ করতে পারবে। তো এর সাথে আমার কিন্তু বেনজিনের ওজন সংযোজন বিক্রিয়াটাও পড়া হয়ে গেল। তো লক্ষ্য করো, আমি একটু বিক্রিয়াটাকে বুঝাই নিই। এই দেখো বেনজিন, দেখো বেনজিনের গাঠনিক সংকেতেই দেখা যাচ্ছে যে 3টি দ্বিবন্ধন আছে। এখন তুমি আরো প্রমাণ করতে পারো। তা বেনজিনে তুমি এখানে 3 অণু ওজন গ্যাস চালনা করবা নিষ্ক্রিয় দ্রাবক ক্লোরোফর্ম বা কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে। তো এক্ষেত্রে দেখো যে যে ক্ষেত্রে দ্বিবন্ধনগুলো আছে সেখানে ওজন গ্যাসগুলোর সংযোজন ঘটবে। যে যে জায়গায় দ্বিবন্ধন আছে, দেখুন এই 2 কার্বনের দ্বিবন্ধন আছে, তাহলে এখানে ওজন গ্যাসটা সংযোজিত হবে। আবার এখানে দ্বিবন্ধন নাই, এখানে ওজন গ্যাস সংযোজিত হবে না। আবার এই জায়গায় দ্বিবন্ধন আছে, আবার এই জায়গায় দ্বিবন্ধন নাই, তো এখানে ওজন গ্যাসটা সংযোজিত হবে না। আবার এই ক্ষেত্রে দেখো দ্বিবন্ধন আছে, এখানে ওজন গ্যাসটা সংযোজিত হবে, আবার এই জায়গায় নাই। তো বিষয়টা লক্ষ্য করো, তো 3টা দ্বিবন্ধন আছে বিদায়ী 3 অণু ওজন গ্যাস সংযোজিত হয়েছে এবং একটা ট্রাই ওজোনাইট যৌগ গঠিত করছে। কি? ট্রাই ওজোনাইট। দেখো আর বাকি হাতগুলো দেখো, প্রত্যেকটা কার্বনে 3টা করে হাত আছে, বাকি হাতগুলোতে একটা করে হাইড্রোজেন তুমি দিয়ে দাও। বাকি হাতগুলোতে একটা করে হাইড্রোজেন দিয়ে দাও, বাস। তো বেনজিন অণুতে তাহলে নিষ্ক্রিয় দ্রাবক ক্লোরোফর্ম বা কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনে যদি 3 অণু ওজন গ্যাস সংযোজন করা হয়, এই যে বলে দিছি 3 অণু ওজন গ্যাস সংযোজন করা হয়, তাহলে 3টি দ্বিবন্ধন ভেঙে বেনজিনের 3টি দ্বিবন্ধন ভেঙে ট্রাই ওজোনাইট গঠিত হয়। ট্রাই ওজোনাইট গঠিত হয় এবং পরবর্তীতে একে জিঙ্ক গুঁড়া সহ যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, জিঙ্ক গুঁড়া সহ যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, তাহলে এই ওজোনাইটগুলো ভেঙে গ্লাইঅক্সাল যৌগ উৎপন্ন হয়। যেহেতু ট্রাই ওজোনাইট আছে, 3টি ওজোনাইট ভেঙে 3টি গ্লাইঅক্সাল যৌগ উৎপন্ন হবে। দেখো এটা ভাঙবে এইভাবে, একটা পার্ট দেখালেই হবে। এই দেখো, তা একটা পার্ট দেখালে বাকি 3টে এরকমই থাকবে। একটু লক্ষ্য করে দেখো, এই দেখো যখন আমি এখানে জিঙ্ক গুঁড়ার উপস্থিতিতে একে কি করব? আর্দ্র বিশ্লেষণ করব। জিঙ্ক গুঁড়ার উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করব। তো এক্ষেত্রে ফাইনালি এই ধরনের প্রোডাক্টগুলো পাওয়া যাবে। দেখো এখানে একটা কার্বন কার্বন বন্ধন রয়েছে, আমি একটু এই সাইডে লিখলাম। আর এখানে দেখো কার্বন কার্বন বন্ধন রয়েছে, এখানে কার্বন অক্সিজেন একটা দ্বিবন্ধন হয়ে যাবে আর এক হাতে থাকবে হাইড্রোজেন। আবার এখানে একটা কার্বন অক্সিজেন কি হবে? দেখো দ্বিবন্ধন হবে, এক হাতে থাকবে হাইড্রোজেন। এটা হচ্ছে গ্লাইঅক্সাল। তো এরকম 3টা পার্ট আছে, 3টা ওজনের আছে, এই জন্য এখানে 3 অণু গ্লাইঅক্সাল উৎপন্ন হবে আর উৎপন্ন হবে জিঙ্ক অক্সাইড। বাস। তো এই বিক্রিয়া দ্বারা প্রমাণ করা যায় বেনজিন অণুতে 3টি দ্বিবন্ধন আছে। আমি প্রশ্নটি খুব সুন্দর করে একটু সাজিয়ে বলতেছি। প্রশ্নটি হচ্ছে বেনজিন অণুতে 3টি দ্বিবন্ধন আছে, তা তুমি কিভাবে প্রমাণ করবে? নিষ্ক্রিয় দ্রাবক ক্লোরোফর্ম বা কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে যদি এক অণু বেনজিনে 3 অণু ওজন গ্যাস চালনা করা হয়, তাহলে বেনজিনের 3টি দ্বিবন্ধন ভেঙে গিয়ে ট্রাই ওজোনাইট যৌগ গঠিত হয়। পরবর্তীতে একে জিঙ্ক গুঁড়া সহ আর্দ্র বিশ্লেষণ করলে ট্রাই ওজোনাইট ভেঙে 3 অণু গ্লাইঅক্সাল উৎপন্ন হয়। এতে প্রমাণিত হয় বেনজিন অণুতে 3টি দ্বিবন্ধন আছে। বাস, তারপরে তুমি বিক্রিয়াটা দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। তা আমরা এক্স যৌগতে 3টি দ্বিবন্ধন আছে, তা কিভাবে প্রমাণ করা যায় একটা বিক্রিয়ার মাধ্যমে সেটা সমাধান করলাম। আশা করি বুঝতে পারছো। তো একটু বিক্রিয়া কিন্তু একটু জটিল লাগে, তুমি একটু ভালোভাবে দেখবা আমি কিভাবে করছি, এইভাবে বিক্রিয়াটা করার সমাধান করার চেষ্টা করবা। তো চলো আমরা একটু মুছে দেই। তো আমরা এই উদ্দীপক থেকে আরেকটা প্রশ্ন সমাধান করি। উদ্দীপকের প্রশ্নটা এখানে লিখে দেই। উদ্দীপকের এক্স যৌগের এক্স যৌগের নাইট্রেশন বিক্রিয়া
কৌশল সহ ব্যাখ্যা করো। উদ্দীপকের X যৌগের নাইট্রেশন বিক্রিয়া কৌশল সহ ব্যাখ্যা করো। উদ্দীপকের X যৌগের নাইট্রেশন বিক্রিয়া কৌশল সহ ব্যাখ্যা করো। বাস, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি প্রশ্নটা মুছে দিয়ে উদ্দীপকটা সলভ করার চেষ্টা করি। দেখো, আমরা আগেই জানছি যে উদ্দীপকের X যৌগটা হচ্ছে উদ্দীপকের X যৌগটা হচ্ছে বেনজিন। তা আমার প্রশ্নটা হচ্ছে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া আমি কৌশল সহ ব্যাখ্যা করব। তা আমরা জেনে নিলাম উদ্দীপকের X যৌগটা বেনজিন। এখন আমরা প্রশ্নে আসতেছি বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া। তা আগে আমরা বেনজিনের নাইট্রেশন বিক্রিয়াটা করে নিই। দেখো, এই নিলাম বেনজিন, একে আমরা নাইট্রেশন করব। নাইট্রেশন মানে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। আর নাইট্রেশন সর্বদাই গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে করতে হয়। গাঢ় সালফিউরিক অ্যাসিড উপস্থিতি করতে হয় 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এখানে বেনজিনকে নাইট্রেশন করলে তোমার উৎপাদ হিসেবে পাওয়া যাবে নাইট্রোবেনজিন। উৎপাদ হিসেবে পাওয়া যাবে নাইট্রোবেনজিন আর পানি। হ্যাঁ, নাইট্রেশন করলে পাওয়া যাবে নাইট্রোবেনজিন আর পানি। বাস, এখন প্রশ্ন হলো এই বিক্রিয়াটা আমরা মেকানিজম আলোচনা করব, কৌশল আলোচনা করব। লক্ষ্য করো, এই ধরনের বিক্রিয়াগুলো সর্বদাই 3 ধাপে সম্পন্ন হয়। এই ধরনের বিক্রিয়াগুলো সর্বদাই 3 ধাপে সম্পন্ন হয়। আচ্ছা, তো চলো আমরা কৌশল সহ ধাপগুলো দেখে নিই। কৌশল, প্রথম ধাপ। দেখো, প্রথম ধাপে মুখ্য বিক্রিয়ক নাইট্রিক অ্যাসিড এবং প্রভাবক গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে। প্রথম ধাপটার নাম আমরা বলতে পারি ইলেকট্রোফাইল তৈরির ধাপ। ইলেকট্রোফাইল তৈরির ধাপ, কারণ জানো যে এই বেনজিন চক্রগুলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। বেনজিন চক্রযুক্ত যৌগগুলো সাধারণত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তাহলে প্রথম ধাপে ইলেকট্রোফাইল তৈরি হবে। তো এক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড থেকে OH এবং সালফিউরিক অ্যাসিড থেকে একটা প্রোটন মিলে পানি উৎপন্ন হবে। তা নাইট্রিক অ্যাসিড যদি OH মূলকটা ছেড়ে দেয়, তাহলে এখানে নাইট্রোমূলক মানে নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে। এই নাইট্রোনিয়াম আয়নটাই ইলেকট্রোফাইল রূপে ক্রিয়া করবে। আর যেহেতু এখানে সালফিউরিক অ্যাসিড একটা প্রোটন ছেড়ে দিছে, তাহলে এখানে বাইসালফেট আয়ন পাওয়া যাবে। কি আয়ন পাওয়া যাবে? বাইসালফেট আয়ন। আমি আবার একটু বলতেছি, প্রথম ধাপ হলো ইলেকট্রোফাইল তৈরির ধাপ। এ ধাপে নাইট্রিক অ্যাসিড থেকে OH এবং সালফিউরিক অ্যাসিড থেকে একটি প্রোটন মিলে পানি বের হবে। তো OH মূলকটা ছেড়ে দেওয়ার পর এটা নাইট্রোনিয়াম আয়ন রূপে ইলেকট্রোফাইল উৎপন্ন করবে এবং সালফিউরিক অ্যাসিড যে প্রোটনটা ছেড়ে দিল সে একটা বাইসালফেট আয়ন উৎপন্ন করবে। অর্থাৎ এটা কিন্তু নিউক্লিওফাইল রূপে ক্রিয়া করবে, একটু খেয়াল রাখবা। তো এটা হচ্ছে বিক্রিয়ার প্রথম ধাপ। এরপরে দ্বিতীয় ধাপকে বলা হয় সিগমা জটিল তৈরির ধাপ। এ ধাপে ইলেকট্রোফাইল বেনজিন চক্রকে আক্রমণ করে একটি সিগমা জটিল উৎপন্ন করবে। এই ধাপের বিক্রিয়াটা তুমি সরাসরি দেখাইতে পারো অথবা একটা রেজোনেন্সের মাধ্যমে দেখাইতে পারো। আমি তোমাকে 2টা পদ্ধতি দেখাই দিতেছি, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিবা। দেখো, দ্বিতীয় ধাপটার নাম হচ্ছে সিগমা জটিল তৈরির ধাপ। এটা হলো, দেখো, এই আমি একটা বেনজিন চক্রকে নিলাম। তো এখানে আমি ইলেকট্রোফাইল রূপে কে আসবে? নাইট্রোমূলকটা আসবে, নাইট্রোনিয়াম আয়নটা আসবে। আচ্ছা, এখন লক্ষ্য করো, আমি বেনজিন চক্রে যে কার্বনে ইলেকট্রোফাইলটাকে যুক্ত করব সেই কার্বনের হাইড্রোজেনটাকে শো করলাম, মানে দেখাইলাম। তো এই কার্বন যদি ইলেকট্রোফাইলকে তার সাথে যুক্ত করে, তো এখানে ভেঙে যাবে। এটা একটা মুখস্থ টেকনিক মনে রাখার নিয়ম হলো, যে কার্বনে তুমি ইলেকট্রোফাইলকে যুক্ত করতেছো তার পার্শ্ববর্তী 2 কার্বন পর্যন্ত রিংটা ভেঙে দিবা। এই যে রিংটা ভেঙে দিলা, দেখো, আমি যেহেতু এই কার্বন ইলেকট্রোফাইলকে যুক্ত করব, তা পার্শ্ববর্তী 2 কার্বন পর্যন্ত রিং ভেঙে দিছি। এই যে এখানে আর এখানে পর্যন্ত রিংটা ভেঙে দিছি। এটা কিন্তু আমার মন মতো দিই নেই, এটার অবশ্যই একটা রেজোনেন্সের কাঠামোর মাধ্যমে উত্তরটা বের হয়ে আসবে। আমি দেখাবো তোমাকে রেজোনেন্স কাঠামো। তোমার যদি কঠিন লাগে রেজোনেন্স কাঠামো দিবা না, তোমার এটা দিলেও চলবে। তো এই জিনিসটার নাম হচ্ছে সিগমা জটিল। দ্বিতীয় ধাপটার নাম হচ্ছে সিগমা জটিল তৈরির ধাপ। অর্থাৎ এই ধাপে বেনজিন চক্র ইলেকট্রোফাইলকে তার সাথে যুক্ত করে একটা সিগমা জটিল তৈরি করে। দেখো, এটা কেন এখান থেকে এই পর্যন্ত রিংটা হলো, আমরা একটা রেজোনেন্সের মাধ্যমে দেখতে পারি। আমি 2টা বিকল্প পথটা দেখাইতেছি, তুমি যদি পারো বিকল্পটা দিবা, না পারলে এটা দিবা। 2টা যে কোনো একটা দিলেই চলবে। তো একটু লক্ষ্য করো বিকল্প পথ লক্ষ্য করো। এই হচ্ছে বেনজিন চক্র,
সুন্দর করে লিখি। দেখো, এটা হচ্ছে নাইট্রোমূলক। যদি এই কার্বন নাইট্রোমূলককে তার সাথে যুক্ত করে তাহলে এখান থেকে এই পাই ইলেকট্রনটা নিয়ে সে করবে। এতে কাঙ্ক্ষিত উৎপাদটা দাঁড়াবে এই রকম। আমরা একটু চাপায়া লিখি, নইলে এক লাইনে হবে না। এখানে ইলেকট্রোফাইলটা যুক্ত হলো, এখানে হাইড্রোজেন যুক্ত ছিল। দেখো, এই কার্বন যেহেতু এই পাই ইলেকট্রনকে টেনে নিয়ে ইলেকট্রোফাইলকে যুক্ত করছে, তাহলে এই কার্বনে কি ইলেকট্রনের ঘাটতি হয়েছে, অর্থাৎ একটা ঋণাত্মক একটা ধনাত্মক চার্জ তৈরি হবে। তো এই কার্বনে যে ইলেকট্রন ঘাটতি হয়েছে সে কার্বনে সেই ইলেকট্রন মানে ঘাটতিটা পূরণ করবে তার নিকটবর্তী কার্বন, এই কার্বন করবে। এই কার্বন কোথা থেকে করবে? তার পরবর্তী কার্বনের সাথে যে পাই বন্ধন ছিল সেই পাই বন্ধনের পাই ইলেকট্রন দ্বারা। তো এইটা এখানে দিতে পারো। দেখো, এতে কিন্তু এই দুই কার্বন একটা দ্বিবন্ধন হয়ে গেল। তো এই কার্বন তো পাই ইলেকট্রন দ্বারা এই কার্বনের সাথে দ্বিবন্ধন তৈরি করলো, তাহলে এই কার্বন সেই পাই ইলেকট্রনটা হারাইছে, তাহলে তার উপর একটা ধনাত্মক চার্জ হবে। ওকে, তো এই ধনাত্মক চার্জের বা এই কার্বন ইলেকট্রন ঘাটতি পূরণ করবে তার নিকটবর্তী কার্বন। কিভাবে করবে? তার পরবর্তী কার্বনের সাথে যে দ্বিবন্ধনটা আছে সেই দ্বিবন্ধনের পাই ইলেকট্রন দ্বারা। তাহলে এই পাই ইলেকট্রনটা এখানে আসবে। বাস, দেখো এখন এই কার্বন ইলেকট্রন ঘাটতি কে পূরণ করবে? তার নিকটবর্তী কার্বনের সাথে কোনো পাই বন্ধন আছে? না, তার নিকটবর্তী কার্বনের সাথে কোনো পাই বন্ধন নেই। তাহলে লক্ষ্য করো, এই অনুরণনটা কি থেকে কি পর্যন্ত হলো একটু সার্বিকভাবে চিন্তা করো। দেখো তুমি ভালোভাবে, সেটা হলো এই ধনাত্মক চার্জটা আবর্তিত হয়েছে, দেখো এই প্রান্ত থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত। এর জন্য আমি এখানে এই রেজোনেন্সটা আংশিক এইভাবে উপস্থাপন করছি। আশা করি বুঝতে পারছো। একটু মার্ক করে দেখো, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আবর্তিত হয়েছে। সম্পূর্ণ চক্র জুড়ে কিন্তু এই ধনাত্মক চার্জটা আবর্তিত হয়নি, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আবর্তিত হয়েছে। একবার আমি এইভাবে উপস্থাপন করছি। এর নামটাই হচ্ছে সিগমা জটিল। সিগমা জটিল, আশা করি বুঝতে পারছো। তো তুমি সরাসরি এইভাবে উপস্থাপন করতে পারো, ইচ্ছে করলে এইভাবে উপস্থাপন করতে পারো, এটা তোমার চয়েস। এখানে পারফেক্টলি জিনিসটা বোঝা গেছে, আর এখানে অনেকটা একটু মুখস্থ বিদ্যার মতো হয়ে গেছে। তো দ্বিতীয় ধাপটার নাম ছিল সিগমা জটিল তৈরির ধাপ। এই ধাপে বেনজিন চক্র ইলেকট্রোফাইলকে তার সাথে যুক্ত করে এবং একটা সিগমা জটিল উৎপন্ন করে। যদি মুখস্থ বিদ্যার মতো দিতে চাও এইভাবে দিয়ে দিবা, আর যদি তুমি বুঝে দিতে চাও তাহলে এই রেজোনেন্সের মাধ্যমে দেখাইতে পারো, ইচ্ছা তোমার। এরপরে আসো তৃতীয় ধাপ বা সর্বশেষ ধাপ। তৃতীয় ধাপ বা সর্বশেষ ধাপ, এই ধাপ হলো কাঙ্ক্ষিত উৎপাদ তৈরির ধাপ। দেখো, তুমি সিগমা জটিলটাকে নিয়ে আসো, সিগমা জটিলটাকে নিয়ে আসো। সিগমা জটিলটা হাইড্রোজেনটাকে এই পাশে দাও। হ্যাঁ, সিগমা জটিলটাকে নিয়ে আসো। লক্ষ্য করো, এখানে নিউক্লিওফাইল রূপী বাইসালফেট আয়ন ছিল, কারণ বাইসালফেট আয়ন এখানে একটা মাধ্যম বা প্রভাবক হিসেবে কাজ করছে। বিক্রিয়া শেষে সে কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাহলে দেখো, সালফ্রিক অ্যাসিডটা এখানে একটা মাধ্যম বা প্রভাবক হিসেবে কাজ করছে। প্রথম ধাপে সে বাইসালফেট আয়ন উৎপন্ন করছে এবং পরবর্তীতে লাস্ট ধাপে কিন্তু সে আবার সালফ্রিক অ্যাসিড হিসেবে ফিরে আসবে। তো এখানে সালফ্রিক অ্যাসিডের বাইসালফেট আয়নটাকে নিয়ে আসো। দেখো, এখান থেকে লক্ষ্য করে, এখান থেকে এই হাইড্রোজেনটা বাইসালফেট আয়নের সাথে কি হিসেবে যুক্ত হবে? প্রোটন হিসেবে যুক্ত হবে। তো এখানে যে এই কার্বন আছে আর এই হাইড্রোজেন আছে, তাদের মধ্যে যে সিগমা বন্ধন আছে, সিগমা বন্ধনে যে সিগমা ইলেকট্রন জোড় ছিল, সেই সিগমা ইলেকট্রন জোড়টা সে চক্রে ফিরিয়ে দিবে। এই যে এই কার্বনের যে ঘাটতি ছিল সেখানে ফিরিয়ে দিবে। ফিরিয়ে দিলে তাদের মধ্যে আবার নতুন করে একটা কি হবে বলো? বন্ধন তৈরি হবে। তো এক্ষেত্রে আবার সম্পূর্ণ রিংটা হয়ে যাবে, আর এক্ষেত্রে নাইট্রোমূলকটা হবে। ওই প্রোটন আর বাইসালফেট আয়ন মিলে সালফ্রিক অ্যাসিড হয়ে যাবে। আমি আবার একটু বলি, নিউক্লিওফাইল রূপী বাইসালফেট আয়নটা আসবে, এখান থেকে সে হাইড্রোজেনটাকে প্রোটন হিসেবে নিয়ে নিবে, সালফ্রিক অ্যাসিড হয়ে যাবে। এই প্রোটন হিসেবে যে হাইড্রোজেন বের হয়ে গেল, তাহলে এই কার্বন আর এই হাইড্রোজেনের মধ্যে যে সিগমা ইলেকট্রন জোড় ছিল, সেই সিগমা ইলেকট্রন জোড়টা আবার চক্রে ফিরে আসলো, নতুন করে তাদের মধ্যে আবার পাই বন্ধনটা তৈরি হয়ে গেল। অর্থাৎ আমি আবার সম্পূর্ণ রিংটা দিতে পারি।
বাস এই যে আমি নাইট্রোবেনজিন যৌগটা পেয়ে গেলাম। যাই হোক, আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এটা হচ্ছে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। আমি আবার একটু সামারি বলে দিচ্ছি যে বেনজিনকে নাইট্রেশন করলে নাইট্রোবেনজিন পাওয়া যায়। এই বিক্রিয়ার মেকানিজমটা কি? বিক্রিয়ার মেকানিজমটা 3 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ হলো ইলেকট্রোফাইল তৈরির ধাপ। এই ধাপে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে ইলেকট্রোফাইল রূপে নাইট্রোনিয়াম আয়নকে তৈরি করছে। দ্বিতীয় ধাপ হলো সিগমা জটিল তৈরির ধাপ। এই ধাপে বেনজিন চক্র ইলেকট্রোফাইল রূপী নাইট্রোনিয়াম আয়নকে তার সাথে যুক্ত করে সিগমা জটিল উৎপন্ন করছে। তুমি যদি টেকনিক্যালি উপরে বিক্রিয়াটা মনে রাখতে চাও, তাহলে বেনজিন চক্রে যে কার্বন ইলেকট্রোফাইলটাকে যুক্ত করবা তার পার্শ্ববর্তী 2 কার্বন পর্যন্ত রিংটা ভেঙে দিবা, ভেঙে দিয়ে সিগমা জটিলে দেখাবা। আর না হলে তুমি এইভাবে দেখাইতে পারো, ইচ্ছা তোমার, রেজোনেন্স দিয়েও দেখাইতে পারো। আচ্ছা, এবং তৃতীয় ধাপে বা সর্বশেষ ধাপে ওই সিগমা জটিলটা নিউক্লিওফাইল রূপী বাইসালফেট আয়নটা আসবে, এসে দেখো বাইসালফেট আয়ন এই প্রোটনটাকে, হাইড্রোজেন না প্রোটনটাকে সে ছিনিয়ে নিয়ে কি সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে। এবং এই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে সিগমা বন্ধন ছিল, সিগমা বন্ধনের সিগমা ইলেকট্রন জোটটা কার্বন নিয়ে সেই পরবর্তী এই ধনাত্মক চার্জযুক্ত এই কার্বনকে কি করবে দেখো দান করে দিবে। তাদের মধ্যে আবার নতুন করে একটা পাই বন্ধন তৈরি হবে, আবার সম্পূর্ণ রিংটা ফিরে আসবে, অর্থাৎ নাইট্রোবেনজিন যৌগটা পাওয়া যাবে। তা আশা করি তোমরা উদ্দীপকটা বুঝতে পারছো। তোমাদের কোন ধরনের কোন উদ্দীপকের সমস্যা আছে তোমরা কমেন্টসে জানাবা। আমরা চেষ্টা করব তোমাদের চাহিদা মতো উদ্দীপকগুলো সলভ করার জন্য, প্রশ্নগুলো সলভ করার জন্য। আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।